তারেক রহমান সাহেবের নামটা এসেছিল, আপনারা জানেন 4টা চার্জশিট দেওয়া হয়েছিল, 3টা চার্জশিট, ইভেন 111 এর সময় একটা চার্জশিট দেওয়া হয়েছিল, সেই চার্জশিটে তারেক রহমান সাহেবের নাম ছিল না। শেখ হাসিনা যখন ক্ষমতায় আসলেন তখন আব্দুল কাহার আকন্দকে নিয়োগ করে 4র্থ চার্জশিট দেন। সেই চার্জশিটে জনাব তারেক রহমান সাহেবকে রাজনৈতিক উদ্দেশ্যে এই মামলায় ইনক্লুড করা হয়। আজকে আমি বলছি, আজকে মহামান্য আদালত এই যে 4র্থ চার্জশিট এবং মুফতি হান্নানের 2য় স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে যে চার্জশিটটা দেওয়া, এই চার্জশিটটা আইন বহির্ভূত ছিল। সিআরপিসি এবং এভিডেন্স অ্যাক্টে এই চার্জশিটের কোন আইন, তাই এই চার্জশিটে যারা অন্তর্ভুক্ত ছিল তারা এই মামলা থেকে খালাস পেয়েছে। বাংলাদেশ সরকার ভার্সাস ইয়াকুব সরকারের যে মামলাটার রেফারেন্স কোর্ট দিচ্ছে, কেন দিচ্ছে? বিচারটা অবৈধ বলেছে। আপনারা ইতিমধ্যেই শুনেছেন জনাব কায়সার কামাল সাহেব মামলার বর্ণনা দিয়েছেন এবং কিভাবে জাজমেন্টে দিয়েছেন। এখানে মূল বিষয়টি আরম্ভ হয়েছে এই যে জনসভার পারমিশন সরকার দিয়েছিলেন পাশের একটি ময়দানে, এবং সরকারকে পরবর্তী পর্যায়ে না জানিয়ে এই বিরোধী দলীয় নেত্রী তিনি ওই স্থান পরিবর্তন করে তিনি এই রাস্তার মধ্যে নিয়ে আসেন, এবং এটা ছিল তার উদ্দেশ্য প্রণোদিত যে সরকারি দলকে একটা বেকায়দায় ফেলাবার জন্য তিনি এই কাজটি করেছিলেন। এবং সেই জন্য এই যে গ্রেনেড হামলাটা হয়েছিল, আমাদের বিশ্বাস তারা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই গ্রেনেড হামলাটা তখন হয়েছিল। এবং সেখানে প্রথম চার্জশিট, দ্বিতীয় চার্জশিট, তৃতীয় চার্জশিট তারেক রহমানের নাম কোথাও উল্লেখ ছিল না। তারেক রহমানকে আব্দুল কাহার আকনকে দিয়ে এই মামলার মধ্যে সম্পৃক্ত করেন এবং সম্পৃক্ত করে তাকে এই মামলায় সাজা দেওয়ার ব্যবস্থা করেন। আদালত সমস্ত সাক্ষী প্রমাণ বিশ্লেষণ করেছে, যদিও এখানে সব আলাপ আলোচনা করেছে এবং সাক্ষী প্রমাণ বিশ্লেষণ করে দেখেছে যে সাক্ষীর উদ্দেশ্যে, যে চার্জশিটের উদ্দেশ্যে তাদেরকে সাজা দেওয়া হয়েছে, এমনকি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, এই মৃত্যুদণ্ড টিকতে পারে না। সেখানে 51 ডিএলআর এর কথা বলা হয়েছে এবং সেখানে পরিষ্কার বলা হয়েছে যে ডাইরেক্ট কোনো এভিডেন্স না থাকলে কাউকে মৃত্যুদণ্ড দেওয়া যায় না এবং সেখানে আজীবন সাজাও দেওয়া যায় না। সেই সমস্ত দিক বিচার বিশ্লেষণ করে আদালত মনে করেছে যে এই মামলায় যারা আপিল করেছে এবং যারা আপিল করতে পারে নাই প্রত্যেককেই খালাস দেওয়া প্রয়োজন, এবং সেই জন্যই আজকে এই মামলায় এই 21শে আগস্ট গ্রেনেড হামলা, যে মামলাটিকে সারা বছর আওয়ামী লীগ সরকার এটাকে ব্যবহার করেছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে। তারা চেয়েছিল যে তারেক রহমানকে এই মামলা দিয়ে চিরজীবন তাকে বাইরে রাখবেন, এমনকি তাকে মৃত্যুদণ্ড দিতে চেয়েছিলেন, কিন্তু আদালত এরকম কোন এভিডেন্স পায় নাই যে তারেক রহমানকে মৃত্যুদণ্ড দেবেন। যাই হোক, শেষ পর্যন্ত আপনার বাবরকে এবং পিন্টুকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন। আজকে এই জাজমেন্টের মাধ্যমে তাদের সেই মৃত্যুদণ্ড থাকলো না, এবং যারা যাবজ্জীবন 19 জনের মৃত্যুদণ্ড এবং 19 জনের যাবজ্জীবন সব খালাস, সকলকে আদালত মনে করেছে। আদালত বলেছে যে আমি এভিডেন্স গুলো সব পর্যালোচনা করেছি, আমি এখানে উল্লেখ করলাম না, কিন্তু এগুলো জাজমেন্টের মধ্যে আপনারা পাবেন, এবং সমস্ত কিছু বিচার বিশ্লেষণ করে আজকে সকলকে বেকসুর খালাস দিয়েছে। এখানে তার রাজনৈতিক প্রতিহিংসাতে প্রতিফলিত হয়েছে, এবং যে উনি যে মুফতি হান্নানকে
100টা সাক্ষী দেওয়ার পরে মুফতি হান্নানকে আবার রিমান্ডে নিল। মুফতি হান্নান কিন্তু 164 করেছিল, সেখানে আসামিদের নাম বলেছে, তাদের নাম বলেছে, সেগুলো নাই। সাক্ষী করলে মুফতি হান্নানকে আব্দুল কাদের আকন্দ আবার রিমান্ডে নিয়ে 100 সাক্ষীর পরে তাকে আবার রিমান্ডে নিয়ে টর্চার করে তাকে 160 করেছে। সেই 160 পরে তারেক রহমান সহ অনেকের নাম আনিয়েছে। কোর্টে বলছে যে আমার হাত থেকে আমার পা থেকে স্বর্ণ ঘুরিয়ে ফেলছে আমাকে, শুধু আমি তারেক রহমান সাহেবকে চিনি না, আমি রাজনীতি চিনি না। এবং সেটা প্রপারলি নেওয়া হয়, আইন অনুযায়ী নেওয়ার সেটা নেওয়া হয়। এছাড়াও আদালত আমাদের সুপ্রিম কোর্ট হাইকোর্ট ডিভিশন পর্যবেক্ষণ করছে 50,000 লোক ছিল, একজন সাক্ষীও বলে নাই যে ষড়যন্ত্র হয়েছে হচ্ছে সেই ষড়যন্ত্রটা প্রমাণ। একজন সাক্ষী বলে নাই, একজন সাক্ষী বলে নাই যে তারা দেখেছে এবং সবকিছু বিবেচনা করে দিস কেস অফ নো এভিডেন্স, নো আইন করতে হবে, নেওয়া হয় না। তার পরিপ্রেক্ষিতে আদালত সকল আসামিকে খালাস দিয়েছে, তারা আপিল করে নাই। তারেক রহমান সহ তাদেরকে খালাস রাজনীতি এটা বলেছেন আমার সহকর্মীরা। সরকার রাজনীতি এই যে এই মামলাটা রাজনৈতিকভাবে বিচার করেছে বলে সাক্ষ্য আমরা এই সরকারের মূল উদ্দেশ্য ছিল দুইটা, আর একটি ছিল জিয়া পরিবারকে রাজনীতির থেকে বিদায় করে দেওয়া। এবং সেই জন্য আপনারা জানেন খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল এবং পরবর্তীতে এই যে তারেক রহমানের বিরুদ্ধে 4টি চার্জশিটের পরে তাকে এই মামলার মধ্যে এনে তাকে মৃত্যুদণ্ড দিয়ে শেষ করতে চেয়েছিল। অর্থাৎ জিয়া পরিবারকে রাজনীতি থেকে চিরবিদায়ের জন্য ছিল। এই সরকার ছিল প্রতিশোধ পরায়ণ এবং তারা এটাকে ব্যবহার করেছে অস্ত্র। এই যে 21শে আগস্ট গ্রেনেড হামলাটাকে তারা অস্ত্র হিসাবে ব্যবহার করে জিয়া পরিবারকে ধ্বংস করার তাদের হিরো চলে ছিল আজকে। এবং সেটা আদালত বুঝতে পেরেছে, আদালত বুঝতে পেরে এই জাজমেন্ট দিয়েছে। একটা সেকেন্ড, আমি ওদের একটা ইয়া দিয়ে দিই। এই বলেন কি বলতে চাচ্ছিলেন? আপনি একটা বলতে চাচ্ছেন কি এটা পলিটিক্যাল স্যাবোটেজ ছিল কিনা? খোকন ভাই রাইট একটু দেখি, হ্যাঁ একটু মাঝখানে চলে যান, নাহলে তো জি বলো ভাই, এটা কি একটা পলিটিক্যাল স্যাবোটেজ ছিল? দেখুন, আসলে আমাদের লার্নার অ্যাডভোকেট সাহেবরা বলেছেন এই মামলা 2010 এই মামলাটা রাজনৈতিকভাবেই এই মামলাটা পরিচালিত হয়েছে এবং এইটা আমাদের বাংলাদেশের রাজনীতির জন্য এই মামলাটা ব্যবহার করা হয়েছে। ইটস এ পলিটিক্যাল স্যাবোটাইজ এগেইনস্ট মিস্টার তারেক রহমান এন্ড বিএনপি, বিকজ শেখ হাসিনা ওয়াজের যখন 161 দেন সেইখানেও তারেক রহমান সাহেবের নাম ছিল না। পরবর্তীতে তিনি ক্ষমতায় এসে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে নিজের রাজনৈতিক হীন উদ্দেশ্যকে সাধন করার জন্য জনাব তারেক রহমান সাহেবকে এই মামলায় সম্পৃক্ত করা হয়। ইটস এ পলিটিক্যাল রিভেঞ্জ, ইটস এ পলিটিক্যাল ভেন্ডেটা এন্ড ইটস এ পলিটিক্যাল স্যাবোটাইজ। যে কারণে সবকিছু কনসিডার করে এবং এই মামলার কোনো এভিডেন্স নেই যে দ্বিতীয় 164 করা হয়েছিল, সেই 164 এর কোনো এভিডেন্সিয়াল ভ্যালু নেই এবং কোন সাক্ষী কখনো জনাব তারেক রহমান সাহেবের নাম বলেননি। সবকিছু নিয়ে মহামান্য আদালত জনাব তারেক রহমান সাহেব সহ অন্যান্য সকল আসামিদেরকে বেকসুর খালাস করেছে। এই আব্দুল সালাম পিন্টু সাহেবের ভাই আছে টুকু, একটু প্রতিক্রিয়া নিয়েন। এই টুকু এখানে ওই আছে, টুকু আছে। শিশির ভাই কই? শিশির ভাই আসেন, ভাই আসেন। আমি বলে দিচ্ছি, তোমার প্রতিক্রিয়াটা বলো। অনলি প্রতিক্রিয়া যেটা বললাম এটাই, এর বাইরে না।
ভাই আসেন, এদিকে আসেন ভাই আসেন। আইনজীবীদের প্রতি ধন্যবাদ এবং শুকরিয়া জ্ঞাপন করছি। ন্যায় বিচার পেয়েছি। এবং আমার পরিবার ন্যায় বিচার পেয়েছে। আমার ভাই দীর্ঘ 17 বছর ধরে একটি মিথ্যা মামলায় জেলে ছিলেন। আজকে আমার পরিবারের পক্ষ থেকে এইখানে আইনজীবী যারা রয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি, সাধুবাদ জানাচ্ছি। এবং আজকে এই রায়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে যে মামলাটি সম্পূর্ণ মিথ্যা ছিল, ভিত্তিহীন ছিল এবং আমরা ন্যায় বিচার পেয়েছি। এতে আমরা পারিবারিকভাবে খুশি হয়েছি এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি। জ্ঞাপন করছি। চলেন আমরা চলে যান। সুলতান সালাউদ্দিন টুকু। ও আচ্ছা, সুলতান সালাউদ্দিন ভাই কই? ভাই এবার একটু সবাই না ব্যথা পাবে তো। হ্যাঁ, হঠাৎ শরীরে লাগতে ব্যথা পাবে। আরে ভাই এটা কি করছেন? চেহারা দেখা যাবে না। চেহারা দেখা যাবে না, আপনার চেহারা দেখা যাবে, চেহারা দেখা যাবে। স্যার বলেন, স্যার বলেন। আচ্ছা স্যার বলতেছে একটু চুপ করেন। আমি 2008 থেকে এই মামলায় এই মামলার পিছনে আছি। প্রথম যখন এই মামলা শুরু হলো সেখান থেকে আজ পর্যন্ত আমি গত 16 বছর এই মামলার ডিফেন্সে আমি আর্গুমেন্ট করেছি এবং শেষ পর্যায়ে এসে আমার সৌভাগ্য হয়েছিল জন্য আমি আর্গুমেন্ট করেছি। তো এই মামলায় আমরা মাননীয় আদালতের কাছে হাইকোর্ট ডিভিশন হলো আমরা কৃতজ্ঞ। আমরা অত্যন্ত আন্তরিকভাবে কোর্টকে আমরা সাধুবাদ জানাই যে আমরা ন্যায় বিচার পেয়েছি। কারণ হলো দুটা দিক, সাক্ষ্য এবং আইন, এই কোনো দিক থেকে এই মামলা প্রমাণিত হয়নি। এবং মাননীয় আদালত আজকে তার রায়ে যেটা উল্লেখ করেছেন সেটা হলো এই মামলার যে কনফেশনাল স্টেটমেন্ট, এই কনফেশনাল স্টেটমেন্টের উপর ভিত্তি করে অন্য আসামিকে সাজা দেওয়া যায় না এবং একজনের কনফেশনাল স্টেটমেন্টের উপর ভিত্তি করে কখনো 120B অব দি পেনাল কোড অর্থাৎ ক্রিমিনাল কনস্পিরেসি যেটা, এটা প্রমাণ করা যায় না। সাক্ষ্য আইনের সেকশন 10 অনুযায়ী এনিথিং সেড ডান অর রিটেন এটা ইন্ডিপেন্ডেন্ট হতে হবে এবং এই মুফতি হান্নানের প্রথম কনফেশনের উপর ভিত্তি করে প্রথম চার্জশিট, কাজে প্রথম চার্জশিট যাদের বিরুদ্ধে আনা হয়েছিল তাদের বিরুদ্ধেও আদালত ওই স্বীকারোক্তি ছাড়া আর কোনো এভিডেন্স পাননি। তারপরে দ্বিতীয় চার্জশিট যেটা, যেখানে তারেক রহমান সাহেব সহ অন্যান্য যাদেরকে আনা হলো, লুৎফুজ্জামান বাবর, আরিফ কমিশনার, কাজী কায়কোবাদ এবং অন্যান্য যারা দ্বিতীয় চার্জশিটে, তাদের বেলায়ও দেখা গেছে যে ওই কনফেশনাল স্টেটমেন্ট ছাড়া আর কোনো এভিডেন্স নাই। এখন এই কনফেশনাল স্টেটমেন্ট প্রথম এবং দ্বিতীয় যেটা, এই দুটাই মুফতি হান্নান তার জীবদ্দশায় উনি এটাকে রিট্রাক্ট করে গেছেন। কাজে রিট্রাক্টেড কনফেশন এবং সেটার যদি করবোরেটিভ অন্য কোনো এভিডেন্স না থাকে তাহলে এটার উপর ভিত্তি করে কোনো আসামিকে সাজা দেওয়া যায় না। ইভেন যে আসামি কনফেশন করেছে উনি যদি বেঁচে থাকতো ওনার বেলাও এটা প্রযোজ্য হতো না। আর যেটা আজকে আদালত যেটা বলেছেন সেটা হলো যে সেকেন্ড যে চার্জশিট, এই সেকেন্ড চার্জশিটটা হাইলি ইলিগাল বিকজ সেকেন্ড চার্জশিটের প্রভিশন আমাদের আইনে যেটা আছে সেটা হলো
যে অফিসার ইন চার্জ যদি নতুন করে এভিডেন্স পায় তাইলে উনি এই সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারেন। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে এই সেকেন্ড চার্জশিটটা আসছে হলো আপন এ প্রেয়ার অব দি লার্নেড পাবলিক প্রসিকিউটর। উনি একটা দরখাস্ত দেওয়ার পরে এটা মঞ্জুর করেছেন কোর্ট, দ্রুত বিচার আদালত এটা মঞ্জুর করে আবার যখন আপনার ফার্দার ইনভেস্টিগেশনের নামে রিইনভেস্টিগেশনের জন্য পাঠালেন, এই রিইনভেস্টিগেশনের রিপোর্টটা আসার পরে অর্থাৎ সেকেন্ড চার্জশিট আসার পরে সেটা কোনো ম্যাজিস্ট্রেট এটাকে অ্যাকসেপ্ট করেন নাই, না করে সরাসরি এটা সেশন জাজ মেট্রো সেশনে পাঠিয়েছে। উনি 193-তে আপনার কগনিজেন্স নিয়েছেন। আমরা কোর্টকে আইন দেখায় বললাম যে ইয়োর লর্ডশিপ দেখেন আপনারা, কারণ 191B অব দি কোড অফ ক্রিমিনাল প্রসিডিউরে যদি ম্যাজিস্ট্রেট ইনিশিয়াল কগনিজেন্স না নেয় তাইলে এই কেস আপনার সেশনে বা দায়রা এটা সুপার্দ হতে পারে না। আজকে আদালত তার রায়ে স্পষ্ট এটা উল্লেখ করেছেন যে দ্বিতীয় চার্জশিটটা যদিও একটা চার্জশিট আসছে, বাট এই চার্জশিটটা আমরা কগনিজেন্সে নিতে পারছি না এই জন্য কারণ এই মামলায় এই সেকেন্ড চার্জশিটের বেলা 191B এটা কমপ্লাই হয় নাই, যার ফলে মহানগর দায়রা জজ যে কগনিজেন্সটা তারেক রহমান সাহেব এবং অন্যান্য দ্বিতীয় চার্জশিটে লুৎফুজ্জামান বাবর, আব্দুল সালাম পিন্টু যাদের বিরুদ্ধে আপনার এই যে দ্বিতীয় চার্জশিট নিলেন বললেন যে না এটা হাইলি ইলিগ্যাল এবং ইট ইজ নট টেনেবল ইন দি আই অফ ল। আর প্রথম চার্জশিটে আব্দুল সালাম পিন্টু সাহেব ছিলেন কিন্তু সেই চার্জশিটটাও অ্যাকসেপ্টেবল না, কারণ হলো যে ওই চার্জশিটে দ্যাট ইজ অলসো অন দি বেসিস অফ দি কনফেশনাল স্টেটমেন্ট অফ মুফতি হান্নান হুইচ ওয়াজ রিট্রাক্টেড বাই হিম। এবং এটা ছাড়া সবচেয়ে বড় কথা হলো যে 225 জন সাক্ষী ইনভেস্টিগেটিং অফিসার বাদ দিয়ে অন্য যারা ম্যাজিস্ট্রেট বাদ দিয়ে একজনও বলে নাই যে আমি দেখলাম অমুকে আপনার এই গ্রেনেডটা মেরেছে, অথবা কারো স্বীকারোক্তিতে এই কথা নাই যে আমি নিজে এই গ্রেনেড মেরেছি অথবা এই গ্রেনেড মারতে আমি কাউকে দেখেছি। আজ এখানে 302 কার বেলা হবে, সেখানে প্রকৃত খুনিকে সেটা নাই। কাজে আমি বলবো যে 2004-এ এই ঘটনাটা হয়েছে। একটা কথা আমি আইনের ছাত্র হিসাবে বলতে চাই যে অপরাধের গুরুত্ব বা এই নৃশংসতা যতটাই হোক না কেন, কিন্তু আসামিকে যদি একটা মামলায় আনতে হয় তার ইনভলভমেন্ট কি সেটা দেখতে হবে। কাজেই 21 আগস্টে এই ঘটনা হয়েছে, এই ঘটনাটা আমরা নিন্দা করি, কিন্তু এই মামলায় রাজনৈতিকভাবে এই মামলার ইনভেস্টিগেশন হয়ে যে অভিযোগপত্র আসলো, যেই ট্রায়াল আজকে 16 বছর 2008 সাল থেকে আজকে 2024 এই 16 বছর যেই ট্রায়াল আমরা দেখলাম, যেহেতু আজকে শেষ রায় আমরা পেয়েছি এবং আশানুরূপ সমস্ত আসামিদেরকে মাননীয় আদালত খালাস করে দিয়েছেন, ইনক্লুডিং নন অ্যাপিলিং অ্যাকিউজ অর্থাৎ তারেক রহমান সাহেব এবং যারা যারা কাজী কায়কোবাদ এবং অন্যান্য যারা আপিল করতে পারেননি তাদেরকেও এটা উনি খালাস দিয়েছেন। আমরা কোর্টের কাছে কৃতজ্ঞ। আমাদের অবসর কোর্টে একটা কথা আছে, নথি শুদ্ধ খালাস। তো আজকে আমার সবচেয়ে আনন্দ লাগছে আমার ডিফেন্স টিম সহ যে আমার 16 বছরের পরিশ্রম সার্থক হয়েছে, এই মামলা নথি শুদ্ধ খালাস হয়েছে। সরকারের আমলে 3টা চার্জশিট হয়েছে, না 2টা চার্জশিট, তদন্তের ফলাফল ভিন্ন হয়েছে, কেন হলো এটা? ফলাফল ভিন্ন না, বাংলাদেশ ভার্সেস ইয়াকুব সরকারের রেফারেন্সে কেন আনা হয়েছে? সেকেন্ড চার্জশিটে নতুন করে আসামি আনা হয়েছে, কারণ আইন হলো একটা চার্জশিট একবার অ্যাকসেপ্ট হয়ে গেলে ওটা রিজেক্ট হয় না, তাই না? সার্টিফাই শেষ হলে এবার শিশির ভাই থেকে একটু শুনি। আস্তে 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 শিশির ভাই বুঝলাম না, আপনি আমার কাজ করে দিবেন? না না, আপনি আমার কাছে সাংবাদিকের জায়গায় পিছনে, না না আপনি ডায়াজের পাশে সাংবাদিকের জায়গা, সাংবাদিকের জায়গা, আপনি তো ডায়াজে চলে আসছেন। না না আপনি আমার নতুন আসছেন, তাহলে আমার ছিলেন না কেন? না না চিনলে দেবেন, কথা বলতেন কেন? আপনার মতো তো সবাই আসলে না আমাদের সময় যান, উনি তো ডায়াজে আসতে পারেন। না না আমি ডায়াজে যাই নাই, ডায়াজে তো পাস করো না কেন? এখানেই করে কাজ করে। চারটা প্রশ্ন বলেন। বাংলাদেশ ভার্সেস ইয়াকুব সরকারের রেফারেন্সে কেন?
শোনেন, এই ঘটনা ঘটেছে 2004 সালে। 2004 সালে তৎকালীন সরকারের অধীনে একটা তদন্ত হয়েছিল, কিন্তু রিপোর্ট হয়নি। 2008 সালের 9 জুন প্রথম একটি তদন্ত রিপোর্ট করা হয়। ওই তদন্ত রিপোর্টে 28 জনকে আসামি করা হয় এবং 61 জন সাক্ষী হয়ে যাওয়ার পরে আরেকটা তদন্ত করা হয়। এই তদন্তে এসে আরো 30 জনকে নতুন সাক্ষী করা হয়, আসামি করা হয়। দ্বিতীয় তদন্ত করা হয় মুফতি হান্নানের দ্বিতীয় কনফেশনের উপর ভিত্তি করে। আদালতের সামনে প্রথম প্রশ্ন, মুফতি হান্নান যে দ্বিতীয় কনফেশন দিয়েছেন, উপমহাদেশের ইতিহাসে 400 বছরের ফৌজদারি ইতিহাসে এই ধরনের কোন দ্বিতীয় কনফেশন হয় কিনা, হলে এর উপর কোন সাজা হয়েছে কিনা। আমরা আদালতে দেখিয়েছিলাম যে এই ভারতীয় বছরের ফৌজদারি বিচার ব্যবস্থার ইতিহাসে দ্বিতীয় কনফেশনের উপর ভিত্তি করে এই ধরনের কোন সাজা কাউকেই দেওয়া হয় নাই। এবং খুবই ইন্টারেস্টিং, 225 জন সাক্ষী নেওয়া হয়েছে। এই 225 জন সাক্ষীর ভিতরে যাদের কনফেশন আছে সকলকেই টিএফআই সেল, যাকে ফোর্স সেল, এই টাস্ক ফোর্স ইন্টেলিজেন্স সেলে 200 দিন, 220 দিন, 261 দিন পর্যন্ত রাখা হয়েছে আসামিদের। ফলে তাদের কনফেশনের আইনগত কোনো মূল্য নাই। এবং আরেকটি ইন্টারেস্টিং প্রশ্ন এখানে আছে, এই টিএফআই সেলে যাদেরকে রাখা হয়েছিল, টর্চার করা হয়েছে যাদের, তারা একজন বলেছে আরেকজনকে দেখেছে, শুনেছে, কিন্তু কি কথা হয়েছে, কি কনস্পিরেসি হয়েছে তার কোনো উত্তর দিতে পারে নাই। ইন্টারেস্টিং হলো বাবর সাহেব, আব্দুল সালাম পিন্টু সাহেব এবং যাদেরকে পরবর্তী চার্জশিটে আনা হয়েছে, কায়কোবাদ সাহেব সহ, এই পরবর্তী চার্জশিটের মূল ভিত্তি ছিল রাজনৈতিক বিবেচনা। বিচার করে কাকে আসামি করলে পরে রাজনৈতিকভাবে দোষারোপ করা যাবে, প্রকৃত আসামি তারা খুঁজতে যায় নাই। আজকে আদালতের সামনে দুটো মূল প্রশ্ন দাঁড়িয়েছে যে মুফতি হান্নানের দ্বিতীয় কনফেশনের উপর ভিত্তি করে কোনো সাজা দেওয়া যাবে কিনা। আদালত বলেছেন নো, দ্বিতীয় কনফেশনের উপর ভিত্তি করে কাউকে কোনো সাজা দেওয়া যাবে না। প্রথমটা দাঁড়িয়েছে ফার্দার ইনভেস্টিগেশন যে হয়েছে, এই ফার্দার ইনভেস্টিগেশনের মামলার আমলে গ্রহণকারী আদালত কোনটা হবে? এই আমলে গ্রহণকারী আদালত হয়েছে ট্রায়াল কোর্ট। আইনে আছে আমলে। এখন দেখা গেছে আমলি আদালত আমলে না গ্রহণ করে যা বিচারিক আদালত আমলে গ্রহণ করেছে। হাইকোর্ট ডিভিশন বলেছেন এইটা বাংলাদেশের সকল সিদ্ধান্তের আলোকে অবৈধ হয়েছে এবং এই জন্য এই ট্রায়াল এবং সকল বিবেচনায় আমি যেটা বলতে চাই, অবশ্যই 21শে আগস্টে যা হয়েছে উই অল আর সিম্প্যাথেটিক টু দ্যাট। 21শে আগস্টের ঘোষণার বিচার হোক, এভরিবডি ওয়ান্টস, কিন্তু যাকে ইচ্ছা তাকে আসামি করা যাবে না, এটা তার এক শিক্ষা। এভিডেন্স যদি না থাকে, রাজনৈতিক বিবেচনায় কারো ঘাড়ে দোষ চাপিয়ে যদি বিচার করা হয়, তাহলে তার শেষ পরিণতি ভালো হয় না। এই ঘটনা থেকে এখান থেকে শিক্ষা। তারেক রহমানকে এই রায়ের ফলে দেশে আসতে পারবে? আপনি তো প্রধান আইনজীবী ছিলেন অন্যতম। জি, জনাব তারেক রহমানকেও এই মামলা থেকে খালাস দিয়েছেন। আর বাইরেও তার মামলা আছেন। আরেকটি মামলা আমরা করছি মেইন 23 নম্বর কোর্টে, 10টা অস্ত্র মামলা। এই 10টা অস্ত্র মামলা শুনানি শেষ পর্যায়ে এসেছে। আমরা আশা করব ওই মামলায় একই ধরনের ফলাফল পাবে। আর 21শে আগস্টের মামলা, 21শে আগস্টের মামলা যারা নিহত হয়েছেন, যারা আহত হয়েছেন, ডেফিনেটলি আমরা সকলে তাদের প্রতি অত্যন্ত সহানুভূতিশীল। এটাই হতে হবে আইনের দৃষ্টিতে। কিন্তু প্রকৃত খালাস পেয়ে যায় নিরপরাধ একজনকেও আমরা সাজা দিতে পারি না। এই আইনের অধীনে যারা নিহত হয়েছেন, যারা পঙ্গু হয়েছেন, যারা জীবন হারিয়েছেন, গুলিবিদ্ধ হয়েছেন, সবার প্রতি উই হ্যাভ ভেরি ক্লোজ সিম্প্যাথি অ্যান্ড এমপ্যাথি টু দেম। কিন্তু এই বলে বাবর সাহেব, এই বলে তারেক রহমান সাহেব, এই বলে মুজাহিদ সাহেব, এই বলে সালাম পিন্টু সাহেব, যাকে ইচ্ছা তাকেই আপনি সাজা দিতে পারবেন না। এটা ক্রিমিনাল জুরিসপ্রুডেন্সের কোনো নিয়মের মধ্যে পড়ে না। এই জন্যই যারা আহত হয়েছেন তাদের জন্য উচিত ছিল সুনির্দিষ্ট আসামি খুঁজে বাইর করা। সুনির্দিষ্ট আসামি না খুঁজে আমরা খুঁজেছি রাজনৈতিক প্রতিপক্ষ। রাজনৈতিক প্রতিপক্ষ খুঁজতে গিয়ে সুনির্দিষ্ট আসামিরা তার সহযোগিতা নিয়ে ফাঁক তালে বেরিয়ে গেছে, আমরা তা খুঁজতেও যাইনি। এই জন্য এইভাবে টর্চার করে, ক্রিমিনাল জুরিসপ্রুডেন্সকে ব্যবহার করে যাকে ইচ্ছা তাকে সাজা দেওয়ার যে নীতি, এই নীতি কোন সরকারের আমলে
কারো জন্যই প্রযোজ্য হওয়া উচিত না। তাদের এখন কোনো লিগ্যাল কোনো তারা যারা ভিকটিম হয়েছেন, যারা এই মামলায় হয়েছেন, তাদের জন্য প্রপার ইনভেস্টিগেশন হবে কিনা, দ্যাট টোটালি ডিপেন্ডস আপন দি স্টেট। রাষ্ট্র সেটি দেখবে। কিন্তু আমাদের কথা হলো, কাউকে আপনি পান না, কে আসামি হবে। বিচারিক প্রক্রিয়ায় তার এই খালাসের বিরুদ্ধে যা ইচ্ছে তা করতে পারবে তারা, কিন্তু এটা ডিপেন্ডস করবে যারা এখানকার আসামি ছিলেন কিংবা যারা ইনফরমেন্ট ছিলেন তাদের পরবর্তী লিগ্যাল পদক্ষেপের উপর। কিন্তু অ্যাজ অফ টুডে আপনি কাউকে যদি আসামি খুঁজে না পান, প্রকৃত আসামি, এর অর্থ এটা না যাকে ইচ্ছে তাকেই আপনি সাজা দিয়ে দিন। এটা হবে না।